অনেকেই আজ চীনের শক্তিমত্তা দেখে অবাক হয়। বিশাল সেনাবাহিনী, বিশ্বজোড়া বাণিজ্য, প্রযুক্তির দাপট, সবকিছুই যেন চোখে পড়ে। কিন্তু কখনো ভেবে দেখেছেন, এই দেশটা মাত্র কয়েক দশক আগেও ছিল দারিদ্র্যপীড়িত, প্রযুক্তিহীন, কৃষিনির্ভর একটি রাষ্ট্র? কিভাবে এত বড় পরিবর্তন সম্ভব হল? সবকিছুর শুরু ১৯৪৯ সালে, যখন মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক শাসন কায়েম হয়। কমিউনিজমের আওতায় চীন চেষ্টা করেছিল আত্মনির্ভরশীল একটি সমাজ গড়ে তুলতে। কিন্তু সেই শুরুটা ছিল কঠিন, আর কিছু নীতি ছিল বিপর্যয়কর। উদাহরণস্বরূপ গ্রেট লিপ ফরওয়ার্ড, এই নীতির অধীনে চীন চেয়েছিল দ্রুত শিল্পায়ন করতে, কিন্তু এর ফল হয়েছিল দুর্ভিক্ষ ও বিশাল অর্থনৈতিক বিপর্যয়। তারপর আসে সাংস্কৃতিক বিপ্লব, একটা বিশৃঙ্খল সময়ে, যেখানে শিক্ষা ব্যবস্থা, শিল্প ও সংস্কৃতি ছিল বিশাল ক্ষতির মুখে। তাহলে চীনের উত্থান শুরু হল কোথা থেকে? বিপ্লব নয়, শুরুটা হল পরিবর্তন থেকে। ১৯৭৮ সালে ডেং জিয়াওপিং ক্ষমতায় আসার পর চীন রীতিমতো নতুন পথ ধরল। সমাজতন্ত্রের কাঠামো বজায় রেখেই তিনি চালু করলেন মুক্তবাজার অর্থনীতি। এই এক সিদ্ধান্ত চীনের ভাগ্য বদলে দিল। ডেং জিয়াওপিংয়ের সেই এক সিদ্ধান্ত, বাজার অর্থনীতির দরজা খুলে দাও, চীনের ইতিহাস বদলে দেয়। তিনি বলেছিলেন, বিড়াল সাদা না কালো তা গুরুত্বপূর্ণ নয়, যতক্ষণ না সেটা ইঁদুর ধরতে পারে। মানে আদর্শ নয়, বাস্তব ফলাফল জরুরি। চীন এরপর শুরু করল ধাপে ধাপে বাজারমুখী সংস্কার। প্রথমে চালু হল বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যেমন শেনঝেন। এই অঞ্চলগুলো ছিল পরীক্ষাগার। এখানে বিদেশি বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়, উৎপাদনশীলতা বাড়ানো হয়, এবং শ্রমিকদের খরচ কম রেখে পণ্য তৈরি শুরু হয়। তারপর কি হল? বিশ্বের বড় বড় কোম্পানি দৌড়ে গেল চীনে। কারণ সস্তা শ্রম, জমি এবং দ্রুত উৎপাদন। নাইকি, অ্যাপল, অনেক কোম্পানির পণ্য মেড ইন চায়না হয়ে গেল। চীন হয়ে উঠল বিশ্বের কারখানা। আর এই কারখানা শুধু কাজ দিল কোটি কোটি মানুষকে তা নয়, এটি চীনের জিডিপি আকাশছোঁয়া করল। ১৯৮০ সালে চীনের জিডিপি ছিল মাত্র $৩২০ বিলিয়ন, আর ২০২৩-এ $১৮ ট্রিলিয়ন। এই অগ্রগতি বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। চীনের মধ্যবিত্ত শ্রেণী তৈরি হতে লাগল, শহরগুলো আধুনিক হতে লাগল, অবকাঠামো তৈরি হতে লাগল, ফ্লাইওভার, ট্রেন, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সবকিছুই। চীনের সরকার নিজের হাতেই রেখেছে অনেক কিছু, কিন্তু ব্যক্তিগত মালিকানা এবং বিদেশি পুঁজি, এই দুইয়ের মিশ্রণ দিয়েই তারা চালিয়েছে এক অভাবনীয় অর্থনৈতিক মডেল। এই অর্থনীতি শুধু টাকা তৈরি করেনি, এটা ক্ষমতা তৈরি করেছে। কারণ টাকা মানেই তো প্রভাব, আর প্রভাব মানেই পরাশক্তি হওয়ার দৌড় শুরু। চীনের অর্থনীতি যখন নিজেকে শক্ত ভিতের উপর দাঁড় করায়, তখন তারা শুধু নিজের ঘর গোছানোতেই থেমে থাকেনি। চীন তখন বিশ্বমঞ্চে নেমে পড়ে একটি লক্ষ্য নিয়ে, যেখানে পশ্চিমা বিশ্ব পৌঁছেছে, আমরা তার বাইরেও যাব। চীনের প্রথম বড় চাল ছিল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা ব্রি। এটি ছিল এক বিশাল প্রকল্প, যার মাধ্যমে চীন এশিয়া, আফ্রিকা, ইউরোপ সবখানেই সড়ক, বন্দর, রেললাইন এবং অবকাঠামো নির্মাণ করতে চায়। কিন্তু প্রশ্ন হল, চীন এটা করছে কেন? উত্তর হল, এটা শুধু উন্নয়নের নাম করে প্রভাব বিস্তারের খেলা। চীন বিভিন্ন দরিদ্র বা উন্নয়নশীল দেশকে ঋণ দেয়, আর তাদের দিয়ে বিশাল বন্দর, রাস্তা বা বিদ্যুৎ প্রকল্প বানায়। কিন্তু এসব দেশের অর্থনীতি অনেক সময় সেই ঋণ শোধে অক্ষম হয়ে পড়ে। এটাই হল ঋণের কূটনীতি, ডেবট ডিপ্লোম্যাসি। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের কথা ধরুন। চীনের ঋণে তৈরি হওয়া এই বন্দর পরে শ্রীলঙ্কা চীনের হাতে ৯৯ বছরের জন্য লিজ দিতে বাধ্য হয়। এটা কিসের ইঙ্গিত? চীন শুধু বন্ধুতা করছে না, সে বিশ্বে নিজের উপস্থিতি পোক্ত করছে, বন্দরের দখল নিচ্ছে এবং বাণিজ্যের রাস্তাগুলোতে আধিপত্য বসাচ্ছে। এভাবে চীন একটা বিকল্প বিশ্ব ব্যবস্থা গড়ে তুলছে, যেখানে সবকিছুই চীন কেন্দ্রিক। চীন এখন শুধু পণ্য রপ্তানি করে না, সে প্রভাব রপ্তানি করে।